ফার্স্টে ভাবছিলাম যে মোবাইলের প্যাকেট কিনা, পরে দেখি যে না, রাউটারই। এটা টোটোলিঙ্কের N350RT। এটা 300 Mbps এর 2.4 GHz অপারেটেড একটি রাউটার। এটা একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার অ্যান্ড ব্যাক টু ব্যাক দুইটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার রিভিউ দিলাম। গত সপ্তাহে একটা দিয়েছিলাম আসুসের এবং এই সপ্তাহে একটা দিচ্ছি টোটোলিঙ্কের। ওইটা ছিল যাদের বাজেট আসলে 2000 টাকার ভিতরে তাদের জন্য, আর আজকেরটা হচ্ছে যাদের বাজেট মূলত 1500 টাকা বা 1500 টাকার আশেপাশে তাদের জন্য। সো যাদের বাজেট এই ধরনের ক্যাটাগরিতে বিলং করে তারা আজকের ভিডিওতে একটু বিশেষ মনোযোগ দেন, কারণ আজকে এটার ফুল রিভিউ থাকছে। জানিয়ে দেবো কী ধরনের কাজ আসলে এখান থেকে করতে পারবেন, কতটা ডিভাইস চালাতে পারবেন, রেঞ্জ কীরকম পাবেন, পারফরমেন্স কেমন থাকছে, স্পিড টেস্টের কী অবস্থা, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। মূলত আজকের এই রাউটারের রিভিউর সঙ্গে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব যে এই সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো আসলে কিভাবে পারফর্ম করে এবং এখান থেকে ভালো পারফরমেন্স আদায় করতে গেলে কি ধরনের শর্ত আসলে আমাদেরকে পূরণ করতে হবে। আর ঠিক এই মুহূর্তে যে ধরনের আধুনিক মোবাইলের ছড়াছড়ি আপনাদের চারপাশে দেখতে পাবেন, তখন একটা সিঙ্গেল ব্যান্ড রাউটারকে আসলে কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে এই রাউটারগুলোর সঙ্গে তাল মিলিয়ে আপনাদের ডিভাইসগুলোকে অপারেট করতে হবে, সেই জিনিসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড সো দিস ইজ দ্য বক্স অফ কন্টেন্টস। অ্যান্ড বক্সটা খুললেই প্রথমে কিছু ম্যানুয়াল, দেন রাউটার। তো রাউটারের ব্যাপারে একটু পরে আসতেছি। বক্সের ভিতরে আরও থাকবে 5 ভোল্টের একটি অ্যাডাপ্টার এবং RJ45 এর একটি প্যাচ কর্ড। তো যে সাইজের প্যাকেট তারা করছে ভাবছিলাম এখান থেকে আরও ছোট কিছু বের হবে, বাট যে রাউটারটা বের হলো এটা কিন্তু খুব বেশি একটা ছোট না। স্পেশালি আপনি যখন এর প্যাকেজিংয়ের দিকে তাকাবেন তখন। রাউটারটা বেসিক্যালি দেখতে অনেক প্রিটি, আর কালারটা মূল বডিতে অফ হোয়াইট, অ্যান্টেনায় সাদা। রাউটারের মধ্যে অ্যান্টেনা সংযোজন করা আছে দুইটাই 5 dBi করে ওমনি ডিরেকশনাল এবং দেখতে গোলগাল। বডির উপরের দিকটা সেমি ম্যাট, সেমি গ্লোসি, বডির বাম পাশের উপরের দিকে এবং অ্যান্টেনার গায়ে টোটোলিঙ্কের ব্র্যান্ডিং করা আছে। আর লাইট ইন্ডিকেটর রয়েছে সর্বমোট 7টা। ব্রিদিংয়ের জন্য ভেন্ট দেওয়া আছে কেবলমাত্র নিচের দিকে, তবে এই ভেন্টগুলো দেখতে একটু অন্যরকম। আর বাটন থাকছে একটাই, সেটা হচ্ছে রিসেট এবং WPS এর জন্য। ল্যান পোর্টের সংখ্যা সর্বমোট 4টা, আর ওয়ান পোর্ট একটা থাকার কথা, একটাই আছে। ল্যান 1-এর সবগুলোর ম্যাক্স ব্যান্ডউইথ হচ্ছে 100 Mbps। দেখেন এটা একটা সিঙ্গেল ব্যান্ডের আপনার 2.4 GHz অপারেটেড রাউটার, এবং এর যে 2.4 GHz সেখানে আপনারা ব্যান্ডউইথ পাবেন 300 Mbps, এবং আপনাদের বাসার যতগুলো ডিভাইস থাকবে সবগুলো কিন্তু এই 300 Mbps ব্যান্ডউইথ দিয়ে অপারেটেড হবে। তো বেসিক্যালি এই ধরনের রাউটার দিয়ে বিভিন্ন রেঞ্জ মিলিয়ে ওয়াইফাইতে কখনোই আসলে 5টা থেকে 6টা ডিভাইসের উপরে অপারেট করা ঠিক না। তাতে রাউটারের যে পারফরমেন্স, যে অপটিমাম পারফরমেন্স, সেটা ঠিক থাকে না। প্লাস এইসব রাউটারের ক্ষেত্রে আইএসপি থেকে ব্যান্ডউইথ নেওয়ার ব্যাপারেও একটু কনসার্ন থাকতে হবে। এর কারণ হচ্ছে এটার যে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 4। তো আমরা সাধারণত দেখি যে ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ড অথবা ওয়াইফাই যে 6 স্ট্যান্ডার্ড, সেগুলোর আপনার লোয়ার ব্যান্ডউইথে কিছু অপটিমাইজেশনের ফ্যাসিলিটি থাকে, যেগুলো কিনা আপনাদেরকে লোয়ার ব্যান্ডউইথেও বেশ খানিকটা স্পিড এনজয় করার সুযোগ করে দেবে। বাট ওয়াইফাই 4-এর এই রাউটারগুলো একদম গতানুগতিকভাবে চলতে থাকে, এবং আপনি রাউটারের সক্ষমতা অনুসারে এখানে যেরকম ইনপুট দেবেন সেরকমই এর কাছ থেকে আপনারা আউটপুট পাবেন। পারফরমেন্সের জন্য কোনো ধরনের কোনো মডিফিকেশন বা এনহ্যান্সমেন্টের জন্য আপনারা এর কাছ থেকে কোনো ধরনের কোনো ফিচার পাবেন না। এখন আমার এই কথাগুলো আপনার কাছে মনে হচ্ছে যে রাউটার রিভিউ করতে এসে ভাই এগুলো কেন বলতেছে, এগুলো তো অপ্রাসঙ্গিক। বাট মূল ঘটনা কি জানেন, আপনার এই জিনিসগুলোই বেসিক্যালি আপনার জন্য জানা বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি আপনি যখন একটা ওয়াইফাই 4-এর রাউটার পারচেস করতে যাবেন তখন। এর কারণ হচ্ছে যে একটা ওয়াইফাই 4 স্ট্যান্ডার্ডের রাউটারের কাছ থেকে আমরা অনেক সময় অনেক বেশি প্রত্যাশা করে থাকি, এবং এই প্রত্যাশার মাত্রাটা আসলে আমাদের এত পরিমাণ বেশি থাকে যে এটা একটা ওয়াইফাই 4 স্ট্যান্ডার্ডের রাউটার এবং এটার যে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে এই জিনিসটা আমরা ভুলে যাই। তখন আলটিমেটলি ওই রাউটারটাকে আমাদের কাছে আর ভালো লাগে না। তখন আমাদের কাছে মনে হয় যে ওই রাউটারের পারফরমেন্স কেন আর একটু বেটার হইলো না, কেন স্পিডটা আর একটু বেশি পাইলাম না। একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখন ওয়াইফাই 6-এর যুগ পার হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এখনও এই রাউটারগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং হইতেছে। তো স্পেশালি এই রাউটারগুলো কাদের জন্য ম্যানুফ্যাকচারিং করা হয়? এগুলো তৈরি করা হয় মূলত ছোট ফ্যামিলি, অল্প ইউজার, অল্প ডিভাইস, লোড কম দিবে, ঠিক আছে, ওদের জন্য। হয়তোবা তারা দেখা যাচ্ছে ইউটিউবে সর্বোচ্চ এইচডি স্ট্রিমিং করে, ব্রাউজিং করে, ফেসবুকিং করে, অফিসিয়াল কাজকর্ম অথবা ইমেল করে, আর খুব বেশি হলে যে কোনো একটা ডিভাইসে টুকটাক গেমিং করে। সেই হিসাবে আপনি এই ধরনের যে কোনো সিঙ্গেল ব্যান্ডের রাউটারের কাছ থেকে মোটামুটি 5-6টা ডিভাইস কিন্তু ইজিলি অপারেট করে নিতে পারবেন, এবং এটাই হচ্ছে বেসিক্যালি একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার চালানোর থিওরি। তো আসেন এবার এই পুরো ব্যাপারটাকে আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। আপনারা এখন স্ক্রিনে পাশাপাশি দুটো টেস্ট দেখতে পাচ্ছেন। বাম পাশেরটা রাউটারের একদম কাছ থেকে দাঁড়িয়ে করা, অলমোস্ট 10 থেকে 15 ফিটের মধ্যে, আর ডান পাশেরটা রাউটার থেকে প্রায় 35 ফিট অর্থাৎ প্রায় 1250 স্কোয়ার ফিট দূরে দাঁড়িয়ে করা।
তো 300 Mbps এর ভেতরে দুইটা রেঞ্জ থেকে কতটুকু ইউজেবল ব্যান্ডউইথ পাওয়া যাবে সেটাই আসলে আমরা এখন হিসাব করে বের করার চেষ্টা করব। 15 ফিটের রেজাল্ট দেখেন 137 Mbps, আর 1250 স্কোয়ার ফিটের রেজাল্ট দেখেন 4.9 Mbps। সো আপনি যদি এখন এই রাউটার একদম কাছ থেকে চালাতে চান তাহলে আপনারা প্রায় 10টার মতো ডিভাইস কিন্তু এখান থেকে ইজিলি অপারেট করতে পারবেন, ব্যান্ডউইথ কিন্তু সেটাই বলতেছে। তবে 1250 স্কোয়ার ফিটের ওই পাশ থেকে আমরা যে স্পিডটা পাইছি, থ্রুপুটটা পাইছি, সেখান থেকে আপনারা সর্বোচ্চ 2টা থেকে 3টা, ম্যাক্সিমাম 2টা ডিভাইসে আপনারা কিন্তু নর্মাল কাজ করতে পারবেন, যেমন ধরেন ব্রাউজিং অথবা ফেসবুকিং। সো বিভিন্ন ডিস্টেন্স বিবেচনা করলে এই রাউটারের অন অ্যান অ্যাভারেজে আপনারা 6টা পর্যন্ত ডিভাইস চালাতে পারবেন, এবং 6টা পর্যন্ত ডিভাইসে কিন্তু ভালোভাবে ব্যান্ডউইথ দিতে সক্ষম। এটা হচ্ছে রাউটারের ক্যাপাসিটি। এবং এই রাউটারের যে ক্যাপাসিটিটা, এই যে থ্রুপুটটা, এটা কিন্তু বিভিন্ন স্থানে, বিভিন্ন বাসায়, অর্থাৎ আপনি যে এখানে চালাবেন এটাকে, সেই জায়গা ভেদে এটা কিন্তু আপ ডাউন করতে পারে এবং এটা করবে। তবে হিসাবটা আগে পিছে কিন্তু এরকমই থাকবে, হয়তো বা 19-20 চেঞ্জ হইতে পারে। এখন এই 6টা ডিভাইসে আপনি কি কি কাজ করতে পারবেন? আপনার ব্যান্ডউইথ ক্যাপাসিটির মধ্যে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। যেমন ধরেন এই রাউটারের যে স্ট্যান্ডার্ড অর্থাৎ Wi-Fi 4, সেই হিসাবে আপনি সর্বোচ্চ এখান থেকে এইচডি স্ট্রিমিং করতে পারবেন। এবার যেই ডিভাইসটা নিয়ে আপনি এইচডি স্ট্রিমিং করতে যাবেন, সেটা নিয়ে আপনি এমন একটা দূরত্বে থাকবেন যেন আপনি এইচডি স্ট্রিমিং করার জন্য এনাফ একটা থ্রুপুট মধ্যে থাকেন। এখন আমরা জানি যে এইচডি স্ট্রিমিং করতে মোটামুটি 10 Mbps এর মতো একটা থ্রুপুট দরকার হয়। সো আপনি স্পিড টেস্ট করে দেখবেন, অর্থাৎ ব্যান্ডউইথ টেস্ট করে দেখবেন যে পজিশনে গেলে আপনি এই 10 Mbps এর একটা থ্রুপুট পাবেন, সেখানে দাঁড়িয়ে আপনি দেখবেন যে ইজিলি আপনি এইচডি স্ট্রিমিং করতে পারতেছেন। অথবা আপনার যদি আরও ভালো করে এইচডি স্ট্রিমিং করতে হয় তাহলে আপনি আরও একটু রাউটারের কাছে চলে আসবেন। সো এই রাউটারগুলো চালানোর হিসাবটাই হচ্ছে এরকম যে আপনাকে প্রত্যেকটা ডিস্টেন্সে থ্রুপুট ক্যালকুলেশন করে তারপরে চালাইতে হবে। আপনি যদি রাউটার থেকে অনেক বেশি দূরে চলে যান, আপনারা জানেন যে এই রাউটারগুলো অনেক দূর পর্যন্ত ডাটা ট্রাভেল করাইতে পারে, বাট সেখানে গিয়ে আপনি কিন্তু স্পিড পাবেন না। তো স্পিড না থাকলে, পর্যাপ্ত পরিমাণ ডাটার ফ্লো না থাকলে আপনি কিন্তু এইচডি স্ট্রিমিংটা ঠিকভাবে করতে পারবেন না, এবং গেম খেলার যে ব্যাপারটা সেটা তো অ্যাবসার্ড। এবং অফকোর্স আপনি আপনার আইস্পিড থেকে যে ব্যান্ডউইথটা নিয়েছেন সেটাও কিন্তু আপনার এই থ্রুপুট ক্যালকুলেশনের সঙ্গে অ্যাড হবে, সেটার সাপোর্টটাও কিন্তু আপনার এই থ্রুপুটের যে সাপোর্ট সেখানে অ্যাড হবে। সো আপনার আইএসপির কাছ থেকে নেওয়া যে ব্যান্ডউইথ এবং আপনি যেখানে দাঁড়িয়ে, অর্থাৎ এই রাউটারের যে রেঞ্জে দাঁড়িয়ে, যে থ্রুপুটে দাঁড়িয়ে এইচডি স্ট্রিমিং করতে যাচ্ছেন অথবা গেমিং করতে যাচ্ছেন, যাই করেন না কেন, তখন এই দুইটা জিনিস মিলিয়েই কিন্তু আসলে একটা রাউটারের পারফরমেন্স ডিসাইড হয়। সো তাহলে এখন কি দাঁড়াইলো? ফার্স্ট অফ অল আপনি এই রাউটার থেকে মোটামুটি 5টা-6টা ডিভাইসে যে কোনো কাজই ভালোভাবে করতে পারবেন অ্যাকর্ডিং টু রাউটার্স মেরিট। এবং সেকেন্ডলি আপনি এই রাউটার থেকে মোটামুটি 1200 স্কোয়ার ফিটের মতো রেঞ্জ পাবেন। 1250 আমরা পাইছি, আপনি 1200 স্কোয়ার ফিট ধরে রাখেন। সুতরাং যারা 1200 স্কোয়ার ফিটের মধ্যে 5টা থেকে 6টা ডিভাইসে ভালোভাবে কাজ করতে চান, তারা এই রাউটারটাকে নিঃসন্দেহে চয়েস করতে পারেন। যাই হোক, এই রাউটারে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি এসএসসি, যার মডেল নাম্বার হচ্ছে MT7628NN, এবং এটার ক্লক স্পিড হচ্ছে 580 মেগাহার্টজ। আমার লাস্ট আসুসের N12 প্লাসের যে ভিডিওটা, ওই রিভিউটা যারা দেখছেন তারা জানেন যে ওইখানেও কিন্তু এই সেম একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এই রাউটারের ফার্মওয়্যারের দিকে আপনারা যদি তাকান, তাহলে আপনার যত ধরনের বেসিক সেটিংগুলো আছে সবগুলোই কিন্তু এর মধ্যে আছে। কানেক্টেড ক্লায়েন্টস অর্থাৎ ডিভাইস কতগুলো আছে এই রাউটারের সঙ্গে অ্যাটাচ, সেগুলো মনিটর করতে পারবেন। এছাড়াও ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন, প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে টাইম শিডিউল করতে পারবেন, কোয়ালিটি অফ সার্ভিস ইত্যাদি সহ আরও অনেক দরকারি অপশন কিন্তু এই ফার্মওয়্যারের মধ্যে ইনক্লুড করা আছে। আর এই রাউটারটা আপনারা রাউটার মোডের পাশাপাশি আরও 3টা মোডে ইউজ করতে পারবেন, অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার এবং WISP। ওভারঅল রাউটারের রেঞ্জের মধ্যে পারফরমেন্স কিন্তু ভালোই ছিল, প্লাস বাহির থেকে কোনো ডিভাইস নেটওয়ার্কের ভিতরে আসলে খুব সহজেই সেটা অল্প সময়ের মধ্যে কানেক্টেড হয়ে যাচ্ছিল। ওভারঅল নেটের যে এক্সপিরিয়েন্স সেটা ছিল সন্তোষজনক। আর গেমিংয়ের ক্ষেত্রে আর 10টা সিঙ্গেল ব্যান্ড রাউটারের মতোই এটাও পারফর্ম করতেছিল অ্যাজ ইউজুয়াল। এছাড়া ইউটিউব, ফেসবুক আর অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো বেশ ভালোভাবে অপারেট করা যাচ্ছিল। ভিডিও কলের ক্ষেত্রে আমরা খুব বেশি একটা সমস্যা এখান থেকে পাই নাই। তবে পরামর্শ থাকবে, যারা গেম খেলবেন, ভিডিও কলে কথা বলবেন এবং ইউটিউবে এইচডি স্ট্রিমিং করবেন, তারা চেষ্টা করবেন রাউটারের অন্ততপক্ষে 50% রেঞ্জের মধ্যে থেকে কাজগুলো সম্পন্ন করার জন্য। দ্যাট মিনস 600 থেকে 800 স্কোয়ার ফিটের মধ্যে। রাউটারে মোটামুটি সবই ঠিক আছে, চেহারা বলেন, নকশা বলেন, সবই ঠিক আছে, বাট বিল্ড কোয়ালিটিটা আরো একটু ভালো করা দরকার ছিল। রেঞ্জটাও যদি খানিকটা বেশি পাওয়া যায় তো আরো ভালো হইতো। আদারওয়াইজ এমনিতে ডিভাইস ম্যানেজমেন্ট এই রাউটারে ঠিকঠাকই আছে। সো যাদের বাজেট 1500 টাকার মধ্যে, তারা এই বাজেটের মধ্যে এই রাউটারটার কথা অবশ্যই মাথায় রাখতে পারেন এবং ইটস এ গুড রাউটার। সো এই ছিল ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানান। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।